আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। পুরো সংবাদের সাথে রয়েছে আমি সৃষ্টি রায়। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলে মিসাইল হামলা যৌক্তিক, বললেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের বিচার দাবি। কার্বন নিঃসরণে 22 বিলিয়ন পাউন্ড বাজেট বরাদ্দ দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। গত 2 বছরে প্রতিশ্রুত 120 প্রকল্পের 57টি বাস্তবায়ন হয়েছে বলে জানালেন টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলে তাদের মিসাইল হামলা অত্যন্ত যৌক্তিক। বৈরুতে হামলার দায়ে ইসরায়েলের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ইসরায়েল লেবাননে আক্রমণ অব্যাহত রেখেছে। দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার লেবানন থেকে হাজার হাজার মানুষ সিরিয়ার দিকে যাত্রা করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লেবানন থেকে সীমান্ত পথে সিরিয়ায় পাড়ি জমাচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েলি বাহিনী রাতভর বোমা হামলা চালিয়েছে বৈরুতে। এই পথে যারা সরে পড়ছে তাদের বেশিরভাগ সিরিয়ার নাগরিক। বৈরুত এয়ারপোর্টের 1 মাইল দূরে অব্যাহত বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহর পরবর্তী নেতাকে হত্যা। শুক্রবার ইরানের স্মরণকালের বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হল। দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইসরায়েলে ইরানের হামলা ছিল যৌক্তিক। এছাড়া বৈরুতে হামলার অপরাধে ইসরায়েলের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য তার। He said Iran's missile attacks on Israel this week were fully legal and legitimate and would be repeated if necessary. ইসরায়েলি হামলায় দক্ষিণ বৈরুত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লক্ষ্য হিজবুল্লাহ বাহিনীর সদস্যদের হত্যা করা। স্থানীয়রা জানালো, একটি পরিবারের 5 ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে 2 মহিলা এবং 1 শিশু রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় এই ব্যক্তির প্রতিবেশীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। Everybody here, children, family, children, everybody here. Why? হাসান জানালেন, তাদের আশেপাশে কোনো অস্ত্রধারী কিংবা হিজবুল্লাহ সদস্য নেই। নিহত হয়েছে সাধারণ মানুষ। And the second missile sent me flying again, me and the guys. Now I'm terrified if I hear this sound. লেবাননের সাধারণ মানুষের আশঙ্কা, যুদ্ধের মাত্র শুরু, তাদের বাঁচা মরা একেবারেই অনিশ্চিত। It's not right. It's not right at all. I wish I died with them. অন্যদিকে হিজবুল্লাহ বাহিনীও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এই ফুটেজ সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ইসরায়েল। তাদের সৈন্যদের লেবাননে প্রবেশের সময় এর মাধ্যমে মুখোমুখি হামলার সংকেত দিল ইসরায়েল। ফলে ধারণা করা হচ্ছে দুপক্ষের হামলা আরো জোরদার হতে শুরু করেছে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। জ্বালানি প্রকল্প এবং হাইড্রোজেন উৎপাদন প্রকল্প থেকে কার্বন নিঃসরণে 22 বিলিয়ন পাউন্ড ব্যয় বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বললেন, মার্সিসাউড এবং টিসাইডে 2টি কার্বন নিঃসরণ প্রকল্প স্থাপন করা হবে আগামী 25 বছরের মধ্যে। এই প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের জলবায়ু দূষণমুক্ত করায় লক্ষ্যমাত্রা পূরণেরও প্রকল্প দুটি সহায়তা করবে। শুক্রবার উত্তর পশ্চিম ইংল্যান্ড সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চ্যান্সেলর রেচেল রিভস এবং এনার্জি সেক্রেটারি এড মিলিব্যান্ড। তবে পরিবেশবাদীদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। Carbon capture is a race that we can win. The UK continental shelf holds a third of the exploitable carbon storage space in all of Europe. Just think about that. Our geology, a third of everything that we have in Europe. Huge potential for our country, for the jobs of the future. গত 2 বছরে প্রতিশ্রুতি অনুযায়ী 120 প্রকল্পের মধ্যে 57টি বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর মেয়র লুৎফুর রহমান। দায়িত্ব গ্রহণের 2 বছরের মধ্যে তিনি হাই স্কুলে ফ্রি স্কুল মিল চালু, অপরাধ দমনে সিসিটিভি স্থাপন সহ উল্লেখযোগ্য প্রকল্প বাস্তবায়ন করেছেন বলে জানালেন শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে। বললেন, বাকি প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে তার ক্যাবিনেট কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ। ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃধা।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল গত 2 বছরে প্রতিশ্রুত 120টির মধ্যে 57টি প্রকল্প সম্পন্ন করেছে, যার মধ্যে 12টি বিশেষ প্রকল্প আছে বলে জানিয়েছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। দায়িত্ব গ্রহণের গত 2 বছরে কাউন্সিলের সার্বিক কার্যক্রম তুলে ধরতে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাহী মেয়র দাবি করেন তার সম্পাদিত প্রকল্পে কিছু ব্যতিক্রম কাজ রয়েছে। What we promised we will deliver, but deliver to improve the lives of the people of this borough. বাকি যেগুলো আছে আমরা ইনশাআল্লাহ আগামী 18-20 মাসে এগুলো আমরা ডেলিভারি করে দেব। ব্যতিক্রম প্রকল্পের মধ্যে রয়েছে সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি স্কুল মিল, ইউনিভার্সিটি বার্সারি ও এ লেভেল শিক্ষার্থীদের জন্য এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স প্রদান। এছাড়াও পাড়ার মার্কেটগুলোর ব্যবসার সহায়তার জন্য 1 ঘন্টা ফ্রি পার্কিং সুবিধাও রয়েছে এর মধ্যে। ইউথ সার্ভিসে 13.70 মিলিয়ন পাউন্ড বরাদ্দ রয়েছে। So the aim is to engage with our young people. Many of our young people have health issues. So it's looking at their health and well-being as well. So it's a partnership approach with the NHS, school, and our council and the police. Our target area is 3-4 bedroom homes. And আমরা জানি আমরা family হল large size family হল আসলে আমরা স্পেসের দরকার, আমরা চাই না family হলের ব্রেকআপ করতাম। অপরাধ দমনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল 350টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে, যার ব্যয় 4 মিলিয়ন পাউন্ড। এছাড়াও নাইফ ক্রাইম কমাতে বিভিন্ন জায়গায় অ্যামনেস্টি বিন প্রতিস্থাপন অপরাধ দমনে সহায়তা করেছে। অন্যদিকে ক্লিন এবং গ্রিন টাওয়ার হ্যামলেটস নিশ্চিত করতে 5 মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এই গত 1 বছরের ভিতরে প্রায় 1000 নাইফ আর ওয়েপন্স টাওয়ামলেসাকে হরানি হয়েছে। এক্সট্রা 40 অফিসার্স আমরা রিক্রুট করছি আমরা পেট্রোলিং করার লাগে, এরা পুলিশে সাপোর্ট করে। লুৎফুর রহমান জানান এখনো 42% কাজ পাইপলাইনে রয়েছে, যার মধ্যে কেয়ার হোম অন্যতম। এদিকে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের কাজে বাড়ার বেশিরভাগ মানুষ সন্তুষ্ট হলেও রয়েছে ভিন্ন মত। অনেক মানুষ খুশি আছে ওনার উপরে, ওনার কাজের হয়ে উনি সফলতার সাথে ওনার কাজকর্ম চালাইয়া হইতেছেন। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার যে হাউজিং ক্রাইসিস, হ্যাঁ, তারপরে আপনার জব, তারপরে আপনার আইন শৃঙ্খলা, আমাদের এখানে তো অহরহ আপনার স্টাবিং হচ্ছে, তারপরে আপনার ড্রাগি পিপুল রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, তারপরে হসপিটালে গেলে আপনার 7 আওয়ার্স 8 আওয়ার্স আপনি থাকতে হচ্ছে জাস্ট ফর আপনার ইমার্জেন্সির জন্য। তাহলে আমরা কিভাবে এই যে এই মেইন এইগুলো ইস্যুগুলোই তো আমরা সমাধান হয়নি। ওনার কাছ থেকে আমরা আরো অনেক কিছু আশা করি। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 57তম অধিবেশনে দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড থেকে ইকবাল মোহাম্মদ জাফর জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্শ্ব বৈঠকের আয়োজন করে আফ্রিকার মানবাধিকার এবং কালচারাল বিষয়ক এনজিও টুমুক ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, উপাসনালয়ে অগ্নিসংযোগ, মাজার ভাঙচুর, রাজনৈতিক হত্যাকাণ্ড সহ বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে অংশগ্রহণ করে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সাপোর্ট অ্যাসোসিয়েশন জাপান এবং ইউনাইটেড নেশন ইকোসোকের ম্যানেজিং ডিরেক্টর সুহুন ইসি ফুজিকি, ওয়ার্ল্ড কাউন্সিল ফর পাবলিক ডিপ্লোমেসি অ্যান্ড কমিউনিটি ডায়ালগের প্রেসিডেন্ট অ্যান্ডি বার্মু, সুইজারল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকার কর্মী খলিলুর রহমান ও পাকিস্তানের মানবাধিকার কর্মী ফজলুর রহমান আফ্রিদি। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে গুরুত্বারোপ করা হয়। Bangladesh at this current moment is that there must be somebody who is trying to put the seeds to have a conflict in between to weaken the country itself, and somebody else will be trying to take the country. Bangladesh now is a victim of tortures of Hindu people. There is a lot of problems. Women are violated. মানুষের যে মৌলিক অধিকার, ধর্ম বর্ণের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার গত 2 মাসে বাংলাদেশে কিছুই নেই। বাংলাদেশের সমস্ত মানুষের মানব জীবন এখন নিরাপত্তাহীন অবস্থায় আছে। বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় সংক্ষিপ্ত সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। ঘণ্টা কয়েকের সংক্ষিপ্ত সফরে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
বিমানবন্দরেই মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার। পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয় 2 শীর্ষ নেতার বৈঠক। এতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নতুন কর্মসংস্থান তৈরি এবং ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার জনশক্তির প্রয়োজন রয়েছে, তবে উভয় দেশের মধ্যে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। নতুন বাংলাদেশে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। We highlighted exchange of higher educational experience through student exchange, faculty exchange, research projects and joint master's and doctoral programs. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও দেখা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত সফর শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সন্ধ্যায়। আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের বাংলাদেশে প্রথম সফর। সংখ্যালঘু নির্যাতনে আইনি পদক্ষেপ নিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি সম্মিলিত সংখ্যালঘু জোটের নেতাদের। এদিকে হিন্দু সম্প্রদায় এবং পাহাড়িদের উস্কে দিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্টুডেন্ট ফর সভরেন্টি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। বিস্তারিত রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের কাছে 8 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। তাদের দাবি, দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর নজিরবিহীন হামলা হচ্ছে। এ কারণে হিন্দু শিক্ষার্থী সহ সাধুদের এক কাতারে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সমাবেশের আয়োজন। সমাবেশ থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন, আলাদা মন্ত্রণালয় গঠন সহ অন্তর্বর্তী সরকারের কাছে 8 দফা দাবি তুলে ধরা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার তদন্ত করে না, সরকার চুপ করে বসে রয়েছে। কি জন্য? এর জন্য আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটির বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কিন্তু দেখেছেন সংখ্যালঘুর কোন নির্দিষ্ট মন্ত্রণালয় রয়েছে? এদিকে খাগড়াছড়িতে প্রধান শিক্ষক সোহেল রানাকে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাবি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্ট ফর সভরেন্টি। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা ভারতের। দেশটি শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করছে। যখন কোনো উপজাতি কোনো শিক্ষককে মারে, কোনো সাধারণ নাগরিককে মারে, তখন সে শান্তি বাহিনীর ভূমিকায় থাকে। আর তার উপর যখন কোনো আক্রমণ হয়, তখন সে সাধারণ উপজাতি হয়ে যায়। এই ভিকটিম কার্ডগুলা তারা ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। জীবন দিয়ে গণঅভ্যুত্থানকে সবল করেছি। পাহাড়ের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আবারও যদি আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দেব। 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, সে বিপ্লবকে নস্যাৎ করার জন্য ভারতীয় ষড়যন্ত্র, পার্বত্য উপজাতি ভাইদেরকে হাতিয়ার বানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। দেশের স্বাধীনতা ও সাম্প্রদায়িকতা রক্ষায় প্রয়োজনে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান শিক্ষার্থীদের। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। কাঁচা মরিচের দামের ঝালে দিশেহারা ক্রেতারা। কেজিতে 160 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। বন্যার অজুহাতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 400 থেকে 500 টাকা বেড়ে গেছে ইলিশের দাম। ডিমের দামও বেড়েছে ডজনে 10 টাকা।
ডাল ও ভোজ্য তেলের সরবরাহ কমের অজুহাতে ঊর্ধ্বমুখী পণ্য দুটির দর। বিস্তারিত রিপোর্টে। দেশের উত্তরাঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমার অজুহাতে 200 টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে 360 টাকায়। একই যুক্তিতে পটল, দুন্দুল, করলার মতো সবজিগুলোর দাম কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন, বাজার তদারকির অভাবেই বাড়ছে পণ্যের দাম। গত সপ্তাহে 200 ছিল, 120 ছিল, আজকে হলো 360। বন্যা হয়েছে একখানে, আবার দাম বাড়াইতেছে, জায়গা জায়গা দাম বাড়াইতেছে। সবগুলি বাড়ছে। বেগুন 60 নিছি। বর্তমানে যে ইনকাম আছে, যে আয় আছে, আয়ের সাথে ব্যয়ের সাথে সামঞ্জস্যতা হচ্ছে না। সবজির দাম কেন বাড়ছে? আমরা তো বাজারে পাই না, তার জন্য বেচতে পাই না। এখন আমরা বন্যার কারণে বা তরকারি কৃষক গ্রামের থেকে আসে না, বিধায় দামটা বাড়তি। নতুন সরকারকে তাদের মানে একদম স্ট্রিক্টলি করতে হবে। সব মালের 10 টাকা করে বাড়ছে। ডিমের দামে অস্থিরতা লেগেই আছে। নতুন করে ডজনে বেড়েছে 10 টাকা। পাইকারি পর্যায়ে 165 টাকা বিক্রি হলেও খুচরা পর্যায়ে কিনতে হচ্ছে 175 থেকে 180 টাকায়। ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে 190 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে। ভাই, মালের আমদানি কম দেখে এরকম বাজার বাড়তেছে। আর মহল্লায় খুচরা বিক্রি করে 180 টাকা, 175 টাকা ডজন, তাও 14.5 টাকা 15 টাকা পিস পড়ে। মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ কেজিতে 500 টাকা পর্যন্ত বেড়ে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা। বিক্রেতারা অন্যান্য মাছের দর কমার কথা বললেও ক্রেতারা বলছেন উল্টো কথা। এই সপ্তাহে মনে করেন কেজিতে 500 টাকা বেশি, আগে ছিল 1500 টাকা কেজি, এখন বর্তমানে 2000 টাকা কেজি। আমার কাছে মনে হচ্ছে আরো বরঞ্চ বাড়ছে গত সপ্তাহের চেয়ে। কিন্তু হলো ছোট মাছ কিনতে, বড় মাছ কিনা তো সম্ভব না এখন। ভোজ্য তেলের সরবরাহ ঠিক না থাকায় 20 টাকা বেড়ে 5 লিটার তেল বিক্রি হচ্ছে 790 থেকে 810 টাকায়। বেড়েছে ডালের দামও। ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালে নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গুলজার খান সহ আরও এক প্রবাসী প্রতিনিধি দল। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিশ্বনাথের বহু প্রত্যাশিত ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের মূল ভবনের নির্মাণ কাজ। আপনাদের দানের কারণে আমরা আজকে এই পর্যন্ত এসেছি এবং গ্রাউন্ড ফ্লোরের ছাদ ঢালাই আংশিক হয়েছে এবং পরবর্তী ছাদ ঢালাই সম্পন্ন করে গ্রাউন্ড ফ্লোরের কাজটা সম্পন্ন করে আমরা যাতে অপারেশনে যেতে পারি প্রাথমিক পর্যায়ে, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন করছি, আপনাদের দানের হাত সম্প্রসারিত করুন। সম্প্রতি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের মূল ভবনের প্রথম তলার 4000 স্কয়ার ফিটের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। এরপর হসপিটালের নির্মাণ কাজ পরিদর্শন করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গুলজার খান সহ আরও এক প্রতিনিধি দল। আর আমার আবদার থাকবো, আমরা যে প্রবাসী আছি, খালি বিশ্বনাথই নয়, প্রবাসী বাইরের সকলেরও আমি কমু, এটা একটা ভালো উদ্যোগ, একটা হসপিটাল হইব, এটা থেকে নেকির কাম কামাইতা। আপনারা জেলাও পারেন, জেলা সহযোগিতা পারেন, 1 পাউন্ড দেউকা, আর 100 পাউন্ড দেউকা, আর 1000 পাউন্ড দেউকা, আপনারা দিয়া এই হসপিটালটারে কমপ্লিট করবার সুযোগ দেউকা। এদিকে পরিদর্শন শেষে নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি হসপিটালের ফাউন্ডার মেম্বার হওয়ার ঘোষণা দেন প্রবাসী প্রতিনিধি দলের সদস্য যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আলী। এর লাগি কারণ দেখলাম যে আমি আইসি বিশ্বনাথ কোনটা দেওয়া যায়, আমি এর লাগি 1000 পাউন্ড দিয়ে আমি ফাউন্ডার রয়েছে। অন্যদিকে পরিদর্শন উপলক্ষে সংক্ষিপ্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গুলজার খান। হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে ও চিফ কোঅর্ডিনেটর সাংবাদিক তজুমুল আলী রাজুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক শেখ সানজিদা শারমিন শিবা ও শিক্ষানুরাগী রুমেল আলী। এ সময় এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হাইতিতে একটি ছোট শহরে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় শিশুসহ অন্তত 70 জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে 16 জন। জাতিসংঘ একথা জানিয়েছে। গ্র্যান্ড গ্রিফ গ্যাংয়ের সদস্যরা রাজধানী পোর্ট অফ প্রিন্সের প্রায় 71 কিলোমিটার উত্তর পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবনিট অঞ্চলের পন্টসনের শহরে তাণ্ডব চালায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে একদল মানুষ মোটরসাইকেলে করে সহিংসতা থেকে পালাচ্ছে। এক সরকারি কৌশলী এই হামলাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছেন। হাইতির একটি বিশাল অংশ এই সশস্ত্র চক্র দখল করে নিয়েছে। এই অংশ পুনর্দখল করতে কেনিয়ার কর্মকর্তাদের নেতৃত্বাধীন জাতিসংঘ সমর্থিত একটি টহল মিশন জুনে শুরু হয়েছে। জাতিসংঘ বলেছে গ্যাংয়ের সদস্যরা অন্তত ৪৫টি বাড়িঘর এবং ৩৪টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর সম্মেলনে যোগ দিতে এই মাসে পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। ২০১৫ সালের পর গত ৯ বছরের মধ্যে এটি হবে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। ১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে SCO সম্মেলন। সেখানেই ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। এর আগে গত বছর ভারতে SCO পররাষ্ট্রমন্ত্রীদের একই রকম একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন ২০১১ সালের পর ভারত সফর করা প্রথম কোনো ঊর্ধ্বতন পাকিস্তানি রাজনীতিবিদ। এবার আবহাওয়া। শনিবার ইংল্যান্ড এবং ওয়েলসের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। ইংল্যান্ডে দিনের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের শনিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলে মিসাইল হামলা যৌক্তিক, বললেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের বিচার দাবি। কার্বন নিঃসরণে ২২ বিলিয়ন পাউন্ড বাজেট বরাদ্দ দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। গত ২ বছরে প্রতিশ্রুত ১২০ প্রকল্পের ৫৭টি বাস্তবায়ন হয়েছে বলে জানালেন টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। চ্যানেল এস এর পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।